অপরাধী ছুটে পালায়, ছুটে পালানোর চেষ্টা করে, তাহলে কি পুলিশ তাকে যেতে দেবে? এটা তৃণমূলের পুলিশ চেয়ারের তলে গিয়ে লুকিয়ে পড়বে ফাইল হাতে নিয়ে, আর দুর্বিনীত গোয়েলের মতন চুপচাপ বসে দেখবে এভিডেন্স ভাঙছে আরজি করে 14ই অগস্ট। তাই আপনার কাছে ওর সন্তান 9 মাস যাকে গর্ভে রেখে আপনি দুধ পান করিয়ে বড় করেছেন কষ্ট করে, তাকে আপনি এক নিমিষে ধর্ষকের শ্রেণীতে দাঁড় করিয়েছেন, সন্তানের শ্রেণীতে নয়। কারণ আপনি বুঝেছেন ও আর সন্তান নেই, ধর্ষক হয়ে গেছে। নারীদের শরীর সে মায়ের হোক বা মাতৃ সময় ছোট্ট শিশুটির হোক একই। এটা করে নিয়ে আপনাকে স্যালুট। মা সমাজের আবর্জনাটাকে কত তাড়াতাড়ি সরাতে চাইছেন এবং তার মুখদর্শন তার বডিটা পর্যন্ত নিতে চাইছেন নাকি মা হচ্ছে এই কবির মোল্লারা। দেখো সিপিএম এর মতন সিলেক্টিভ সেকুলার সিউডো সেকুলাররা ধর্ষণ হলে তার ধর্ষকদের জাত ধর্ম হয় না, খুনিদের জাত ধর্ম হয় না বলে বলে স্লোগান দিতে দিতে আবার বারুইপুরের ঘটনার মধ্যে ধর্ম খুঁজে পায় ধর্ষকদের। মনীষা তুমি খুব সাহসী একজন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ধারক বাহক, যে অত বড় হেনস্থার পরেও ভেঙে না পড়ে আজকে বুম হাতে নিয়ে কর্তব্যে নিষ্ঠ হয়ে আবার রাস্তায় নেমেছো, রাজপথে নেমেছো, তোমাকে স্যালুট। আরেকবার বহু ধর্ষক কমরেড তন্ময় ভট্টাচার্যের মতন আজও আপনার দলে আসনটাকে বসিয়ে রেখেছে। ঋতব্রতকেও আপনারা ধর্ষণের অভিযোগের পরে তাড়াননি, তাড়িয়েছিলেন কি কারণে সেটাও কমরেড আমরা জানি। শুরু হয়েছে। আচ্ছা আমার কথাটা হচ্ছে, আপনারাই তো বলেছিলেন এই প্রভাস মণ্ডলকে নাকি কে বিজেপির কোন নেতা মণ্ডল সভাপতি ছিনিয়ে নিয়ে গেছিল, শান্তনু ছিনিয়ে নিয়ে গেছিল, কিন্তু আমরা যে কটা মিডিয়াতে দেখেছি বা আমি যে কটা মিডিয়াতে প্রোগ্রাম করেছি ওই শান্তনুই একে ধরে নিয়ে মারতে মারতে এনে পুলিশের হাতে তুলে দিয়েছিল। ওই আপনারা তো সেদিনটা ছিলেন না, কেউ দিনহাটায় লাশ পড়লে খোঁজেন না, কারণ সেখানে তখন আপনার ধর্ষকদের ধর্ম হয় না। আপনারা মালদায় যান না, কারণ ওখানে ধর্ষকদের ধর্ম হয় না। বারুইপুরে যান, সেখানে ধর্ষকদের ধর্ম খুঁজে পান। রাজ্যের পুলিশ মন্ত্রী তৎকালীন অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পুলিশের সক্রিয় হওয়ার আগেই বলে দিতেন ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল, তাই তার ধর্ষণ করা জায়েজ। ওই মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল, তাই ওকে ধর্ষণ করা যায়। ওই মেয়েটার চরিত্র খারাপ ছিল, ওকে ধর্ষণ করা যায়। ওই মেয়েটা ওই ছিল, ওই মেয়েটা রাতে বেরোবেন না, রাত্রিবেলা বেরোবেন না, ধর্ষণ হবেই স্বাভাবিক। শরীর থাকলে জ্বর জ্বালা হবে, ধর্ষণও হবে। এই ছোট্ট ঘটনা আজকে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাগুলো বলবে না, কারণ তার ডিকশনারিতে এই কথাগুলো নেই। তার শব্দগুচ্ছের মধ্যে প্রথমেই আছে ধর্ষণের জিরো টলারেন্স। আমি তোমায় বলছি যে এনকাউন্টার অর্থাৎ এক্সট্রা জুডিশিয়ারি হত্যা, অর্থাৎ আইনের শাসনের প্রতি বিশ্বাসহীনতা, এটা কিন্তু কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য খুব সুখদায়ক নয়। এটা বলে নিয়ে শুরু করছি, কারণ এটা অন্য একটা মিনিং দাঁড়াবে। এবং দয়া করে এইটাকে অজুহাত করে নিয়ে, ঠিক যেমন এই গণধর্ষণের সাথে দূর দূরান্ত যার সাথে কোনো সম্পর্ক ছিল না, তাঁতি ইন্দ্রজিৎ তাঁতি, বা আরেকটি ছেলেকে যে ফুটবল খেলার মাঠে তাকে মেরে ফেলা হলো, ঠিক আছে, এই যে মানুষ আইনটাকে হাতে নিয়ে নিচ্ছে, কারণ কিছু মানুষ উস্কানিমূলক, কিছু দল সংগঠন উস্কানিমূলক কতগুলো স্লোগানিং, উস্কানিমূলক কতগুলো প্ররোচনামূলক কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের এই যুগে, র্যাপিড যুগে এবং জনসমাবেশে। ফলে মানুষ কিন্তু আইনের প্রতি ভরসাহীনতার কারণে এই গণহিস্টোরিয়া, গণহত্যা, এগুলোকে কিন্তু হাতে তুলেছে। আমি আবারও করজোরে বলছি যে এগুলো করবেন না প্লিজ। এবার দ্বিতীয় পর্বে আসি। দেখো আজকে দেখছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুবিকাশিত কণ্ঠে সকালবেলা দাঁত না মেজেই স্টেটমেন্ট দিয়ে ফেললেন, পুলিশ ভুল করেছে। মহুয়া মৈত্র তো বসেই আছেন, ঠিক আছে, যিনি মানুষের জন্য কতটা দায়বদ্ধ, তার চাইতে বড় মা কালী কবে বিড়ি খেলো, সিগারেট খেলো, সেগুলো নিয়ে স্টেটমেন্ট দেওয়া, কিংবা কখন কে কি বলেছে, আইনের শাসন কথায় আছে না আছে সেগুলো নিয়ে স্টেটমেন্ট। আমি মহুয়া মৈত্রকে উপযুক্তই মনে করি না যে উত্তর দেওয়ার। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথার দিকে আসছি। ধরুন আজকে অপরাধীকে যখন রিকনস্ট্রাকশন করতে নিয়ে গেছে, ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্গঠন করতে অপরাধীদের নিয়ে যেতে হয়, এটা আইনের পরিভাষায় বলে রিকনস্ট্রাকশন, পুনর্গঠন। সেটা করতে গিয়ে যদি অপরাধী ছুটে পালায়, ছুটে পালানোর চেষ্টা করে, তাহলে কি পুলিশ তাকে যেতে দেবে? এটা তৃণমূলের পুলিশ চেয়ারের তলে গিয়ে লুকিয়ে পড়বে
ফাইল হাতে নিয়ে, বা দুর্বিনীত গোয়েলের মতন চুপচাপ বসে দেখবে এভিডেন্স ভাঙছে আরজি করে 14ই অগস্ট? করবে না তো। বা ইন্দিরা মুখোপাধ্যায়কে বলবে আপনি ওই পুলিশের ছবিটাকে ক্রপ করে দিন, চপ করে ক্রপ করে দিন, ঠিক আছে? এগুলো তো হবে না। রাজ্যের পালাবদলের পরে যে কারণগুলো পালাবদল হয়েছে এবং যে প্রতিশ্রুতি দিয়ে সরকার পালাবদল করেছিল, সেখানে প্রথম ছিল ল অ্যান্ড অর্ডার, দ্বিতীয় ছিল পুলিশি ব্যবস্থার নিরপেক্ষতা। রাজ্যের পুলিশ মন্ত্রী তৎকালীন অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পুলিশের সক্রিয় হওয়ার আগেই বলে দিতেন ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল, তাই তার ধর্ষণ করা জায়েজ। ওই মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, তাই ওকে ধর্ষণ করা জায়েজ। ওই মেয়েটার চরিত্র খারাপ ছিল, ওকে ধর্ষণ করা যায়। ওই মেয়েটা ওই মেয়েটা রাতে বেরোবেন না, রাত্রিবেলা বেরোবেন না, ধর্ষণ হবেই স্বাভাবিক। শরীর থাকলে জ্বর জ্বালা হবে, ধর্ষণও হবে। এই ছোট্ট ঘটনা, এই যে ঘটনাগুলো মমতা ব্যানার্জি বলেছে, আজকে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাগুলো বলবে না, কারণ তার ডিকশনারিতে এই কথাগুলো নেই। তার শব্দগুচ্ছের মধ্যে প্রথমেই আছে ধর্ষণের জিরো টলারেন্স। আগে সরকারের নীতি ছিল ধর্ষকদের বাঁচানোর জন্য জিরো টলারেন্স, তাই তো? ধর্ষককে বাঁচাতে হবে, যারা ধরনের প্রকার। তাই কামদুনিতে একটি নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে যখন পা ছিঁড়ে ফেলা হয়েছিল, তখন জীবন্ত পা ছিঁড়ে ফেলা হয়েছিল। আমি কোনো ধর্ষণের খুনের সাথে আরেকটা খুনের ইন্টেন্সিটি নিয়ে তুলনা করছি না। দুটো ধর্ষণ, খুন বা ধর্ষণ একটা সামাজিক ভয়ানক গদগদে ব্যাধি। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মনটা কোথায় বোঝা ছিল। সবটা খারাপ লাগছে শুনতে তো, যে এতদিন পরে 15 বছর পরে অত বড় একটা ঢাউস মন নিয়ে তাকে রাস্তায় বেরোতে হয়েছে। এই মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে কামদুনির গণধর্ষণ করে ছিঁড়ে ফেলা মেয়েটিকে জীবন্ত, তারপরে যখন লোয়ার ট্র্যাকে আদালতে ফাঁসি হয়, সেই ফাঁসির উচ্চ আদালতে চ্যালেঞ্জ হলে রাজ্যের তৎকালীন গোয়েন্দাদের প্রধান দুর্নীত গোয়েল, বিনীত গোয়েল দায়িত্বে ছিল, তিনি উপযুক্ত তথ্য প্রমাণ দেননি বলে ফার্স্ট ট্র্যাকে কোনোভাবেই সেটাকে স্ট্যান্ড করা যায়নি গণধর্ষণের ইন্টেন্সিটিটা, এবং ফাঁসির আসামিরা ছাড়া পায় এবং তারা হয়তো এখন টিভিতে এনজয় করছে একাধিক ধর্ষণের ঘটনাগুলো, খুব এনজয় করছে। মমতা ব্যানার্জি সেদিন মন ছিল না, বা মমতা ব্যানার্জিকে যারা সমর্থন করে, এই যে অনির্বাণ ব্যানার্জি থেকে শুরু করে এই যে তৃণমূলের সমস্ত বড় বড় ধারা, তখন বাঙালি রসুন সন্ধ্যা করতেন, আলোকিত করে জাস্টিফাই করতেন, ঠিক আছে, কোনটা গণধর্ষণ, কতটা জাস্টিফাই, কতটা না। এই যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো আজকে মমতা ব্যানার্জি বা তার দলের বেঁচে মানে সবাই দল নিম্নমণি এক দুটো যারা কালীঘাটের এখনো আছেন, 2-4টা প্রসাদের অপেক্ষায়, অনুগত তৃণমূল, মৃত তৃণমূলরা, তারা এখন রাস্তায় নামছে। প্রশ্ন এই জায়গাটা গিয়ে, প্রশ্ন বিকাশবাবুদের দল, নায়েক আলী, সুজন চক্রবর্তী, মোনালিসা সিনহা সহ আরেকজন গুণধর, ঠিক আছে, তারা ওখানে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, সিপিএম এর সোশ্যাল নেটওয়ার্কে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে 4-5 দিন ধরে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হলো, ঠিক আছে, যেই সিপিএম মালদার, যেই সিপিএম দিনাটার নাবালিকাকে ধর্ষণ এবং খুনের পরে চুপচাপ সেলোটেপ মেরে মুখে বসে থাকে, অথচ বারুইপুরের ধর্ষণ দুর্ভাগ্যজনক, আমরাও শাস্তি চাই, সেখানে উত্তাল করে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করে, ধর্মের রং দেখে, ঠিক আছে, সেই সিপিএম, যে সিপিএম এতদিন পর্যন্ত আওয়াজ তুলছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগে বলেছিল সকালে জমা বিকালে খরচ, কোথায় গেল সেই প্রতিশ্রুতি? তারা এখন বলছে এক্সট্রা জুডিশিয়ারি ডেথ খুব জঘন্য হয়েছে, থামাচাপা দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, আমার কথাটা হচ্ছে, আপনারাই তো বলেছিলেন এই প্রভাস মণ্ডলকে নাকি কে বিজেপির কোন নেতা মণ্ডল সভাপতি ছিনিয়ে নিয়ে গেছিল, শান্তনু ছিনিয়ে নিয়ে গেছিল, কিন্তু আমরা যে কটা মিডিয়াতে দেখেছি, বা আমি যে কটা মিডিয়াতে প্রোগ্রাম করেছি, ওই শান্তনুই একে ধরে নিয়ে মারতে মারতে এনে পুলিশের হাতে তুলে দিয়েছিল। ওই আপনারা তো সেদিনটা ছিলেন না, আপনারা কেউ ছিলেন না সেই কর্মযজ্ঞে। আপনার শকুন তাই ভাগাড়ে লাশ পড়লে উড়ে এসে রাজনৈতিক মাটি পেতে ওই লাশটাকে খোঁজা শুরু করেন, ঠিক আছে, কিন্তু সেই জায়গাতেও গিয়েও আপনারা সিলেক্টিভ, আপনার দিনহাটায় লাশ পড়লে খোঁজেন না, কারণ সেখানে তখন আপনার ধর্ষকদের ধর্ম হয় না। আপনারা মালদায় যান না, কারণ ওখানে ধর্ষকদের ধর্ম হয় না। বারুইপুরে যান, সেখানে ধর্ষকদের ধর্ম খুঁজে পান। বাকি তথ্য 4 জন প্রাইম অ্যাকুয়েস্ট ছিল আমি যতদূর জানি, এবং তাদের মাধ্যমে পুলিশ এতক্ষণে জবানবন্দি নিয়ে ফেলেছে। দুর্ভাগ্যজনক, পুলিশ পালাতে গিয়ে তাকে বাগে আনতে না পেরে এই এনকাউন্টারটা করেছে। আবারও বলছি, এই ধরনের এনকাউন্টার কোনোভাবেই জাস্টিফাই নয়।
কিন্তু তোমাকে এর সাথে এটাও যুক্ত করতে হবে যে এই প্রক্রিয়াটার অন্যতম অভিযুক্ত কিন্তু একজন নয়, চারজন, বাকি তিনজন এখনো জীবিত। তাদের থেকে তথ্য পুলিশ ইতিমধ্যে পেয়েছে এবং আমি তোমাকে বলছি যে এরা কেউ ছাড়া পাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অপরাধকে যারা অপরাধী খুঁজতে গিয়ে যে মানুষগুলোর প্ররোচনায় আজকে একটা তরতাজা যুবককে পিটিয়ে মারা হলো, নিরপরাধ যুবককে, রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে বলেছেন তাদের কি শাস্তি হবে? তারাও তো অপরাধী। শুনেছি 20 জন তারা ইতিমধ্যে ধরা পড়ে গেছে। 200 জনের কথা বলেছে এবং ভারতবর্ষের বিএনএসএ কিন্তু গণহত্যা গণপ্রহারের নির্দিষ্ট আইন আছে, এটা মাথায় নিতে হবে, এটা বুঝতে হবে, এটা কিন্তু অন্যথা করলে চলবে না। এই হেন পরিস্থিতি দাঁড়িয়ে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমেই বলছি যে মুখ্যমন্ত্রী সরকার যখন, দেখো পুলিশের একটা ধারাপাত আছে, ধারাপাতে আইপিসি সিআরপিসির চাইতেও বড় হচ্ছে পুলিশের ইন্টেন্সিটি। মমতা ব্যানার্জি পুলিশের ইন্টেন্সিটিটাকে বেঁধে দিয়েছিল ধর্ষকদের বাঁচানোর ব্যাকরণে। এই সরকার পুলিশের আইপিসি সিআরপিসি বিএনএস এর উপরে রেখেছে পুলিশের ইন্টেন্সিটিটাকে। পুলিশের ইন্টেন্সিটি সরকার যেটা বলছে, অর্থাৎ নারী ধর্ষককারীদেরকে যত দ্রুত ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় আনা, তাই তো, সেটা কার্যকর হবে। মিলিয়ে রাখো। আপনাকে হ্যাটস আপ। আমি দুটো কন্যা সন্তানের বাবা হিসেবে আপনাকে স্যালুট করছি। দেখুন, আপনি একটা শিশু, যে নারী হয়নি 12 বছর, তার নারীত্বই শরীরে আসেনি, তাকে যখন ধর্ষণ করে সে তার মাকে ধর্ষণ করারই সামিল হয়ে যায়, আপনি সেটা বুঝেছেন। তাই আপনার কাছে ওর সন্তান 9 মাস যাকে গর্ভে রেখে আপনি দুধ পান করিয়ে বড় করেছেন কষ্ট করে, তাকে আপনি এক নিমিষে ধর্ষকের শ্রেণীতে দাঁড় করিয়েছেন, সন্তানের শ্রেণীতে নয়। কারণ আপনি বুঝেছেন ও আর সন্তান নেই, ধর্ষক হয়ে গেছে। নারীদের শরীর, সে মায়ের হোক বা মাতৃ সময় ছোট্ট শিশুটির হোক, একই। এটা করে নিয়ে আপনাকে স্যালুট। আর তাদের জন্য উদাহরণ আপনি, যারা আজকে এই হত্যার বা এই মৃত্যুর পরে রোদন মানবতার পাঠ পড়াচ্ছেন মানুষকে, আইনের পাঠ পড়াচ্ছেন মানুষকে, গেল রব করছেন, তাদের এই বিকাশ রঞ্জনরা শিখুন এই মায়ের থেকে, যে মা সমাজের আবর্জনাটাকে কত তাড়াতাড়ি সরাতে চাইছেন এবং তার মুখদর্শন, তার বডিটা পর্যন্ত নিতে চাইছেন নাকি। মা তার সন্তানকে চিহ্নিত মানুষ করেছেন, তার মুখ দেখতে চাইছেন না, এই নালায়েক শয়তানকে। আর আপনাদের লায়েক আলীদের, তারা তো বড় নালায়েক। আনন্দ সন্তান ইতিমধ্যে জানা গেছে সিপিএম এর বুথ সভাপতি ছিল। সেটা সিপিএম ক্যালিফাই করুক, তাদের বুথ সভাপতি না তাদের পলিট ব্যুরোর মেম্বার। সিপিএম এই যে ধর্ষণ নিয়ে আজকে এত বড় লেকচার মারে, বানতলা, ধানতলা, আনন্দমার্গী, বলবো বানতলার ধর্ষণের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু, আপনারা যাকে জননেতা বলেন, আমি বলি না, সেই মুখ্যমন্ত্রী কি বলেছিল, ওরকম তো অনেক কিছুই হয়, তাই তো। আপনার সময়কার একটা ধর্ষণের গল্প বলি। তখন আমি কোচবিহারে পোস্টিং, চাকরিতে, শীতলকুচিতে আপনার দলের মহিলা সমিতির এক নেত্রীকে কাজ দেওয়ার নাম করে খালসা মিয়া, আপনাদের এক কমরেড, গ্রামীণ কৃষক সমিতির নেতা, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। হ্যাঁ, সেই দিন সেই মহিলাটার পাশে দাঁড়িয়ে আপনার দলের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস কলকাতায় প্রেস কনফারেন্স করে বলেছিল, ওই মেয়েটির চরিত্র খারাপ, আমরা দলের থেকে তদন্ত করে শুনেছি মেয়েটার চরিত্র খারাপ। হ্যাঁ, ঠিক বলেছেন কমরেড, চরিত্র খারাপ হলে বুঝি তাকে ধর্ষণ করার অধিকারটা, সার্টিফিকেট আপনার দল দেয় 34 বছর আপনারা দিতেন। তাই আপনারা আইন মানতেন না, সালিশি মানতেন। সব কমরেড ধর্ষণ করছে, সালিশিতে 5,000 10,000 টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার ধারাবাহিক চিত্র আমরা 34 বছরে বাংলায় দেখেছি। আপনারা মুখটা বন্ধ রাখুন, আপনারা মুখ বন্ধ রাখুন। আপনাদের সময় কোথায় কতজন ধর্ষক শাস্তি পেয়েছে তার চিত্রনাট্যটা যদি আমরা একে একে বের করি, বহু ধর্ষক কমরেড তন্ময় ভট্টাচার্যের মতন আজও আপনার দলে আসনটাকে বসিয়ে রেখেছে। ঋতব্রতকেও আপনারা ধর্ষণের অভিযোগের পরে তাড়াননি, তাড়িয়েছিলেন কি কারণে সেটাও কমরেড আমরা জানি। বঙ্গ টিভিতে দুর্ভাগ্যজনকভাবে তোমাকে মানে হেনস্থার মুখে পড়তে হয়। মনীষা, তুমি
খুব সাহসী একজন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ধারক বাহক, যে অত বড় হেনস্থার পরেও ভেঙে না পড়ে আজকে বুম হাতে নিয়ে কর্তব্যে নিষ্ঠ হয়ে আবার রাস্তায় নেমেছো, রাজপথে নেমেছো। কারণ গণতন্ত্রের প্রতি, দেশের সংবিধানের প্রতি, রাজ্যের সরকারের প্রতি, প্রশাসনের প্রতি, সর্বোপরি মানুষের প্রতি তোমার এই বুম এবং তুমি দায়বদ্ধ। তোমাকে স্যালুট আরেকবার। দ্বিতীয় হচ্ছে, তোমাকে যারা হেনস্থা করেছে তার মধ্যে যদি এই পাষণ্ডটা থেকে থাকে, এ আরেকজন নারী ধর্ষককারী, ঠিক আছে? ধর্ষণ তো শুধু শারীরিক হয় না, ধর্ষণ অনেক সংজ্ঞায় সংজ্ঞায়িত। এর জন্য শাস্তি শুভেন্দু অধিকারী মহাশয় দেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। বারবার বলা হচ্ছিল সনাতনী হিন্দু পরিবারের ছেলেটা ধর্ষণ করেছে, তাহলে কবির মোল্লা একদম। প্রশ্নটা হচ্ছে এই কবির মোল্লারা, দেখো সিপিএম এর মতন সিলেক্টিভ সেকুলার, সিউডো সেকুলাররা ধর্ষণ হলে তার ধর্ষকদের জাত ধর্ম হয় না, খুনিদের জাত ধর্ম হয় না বলে বলে স্লোগান দিতে দিতে আবার বারুইপুরের ঘটনার মধ্যে ধর্ম খুঁজে পায় ধর্ষকদের, ঠিক আছে? এই যে সিলেক্টিভ সেকুলার, এই সিলেক্টিভ সেকুলারদের সমস্যাটাই এখানে গিয়ে, তারা গণতন্ত্র এবং সেকুলারিজমের জন্য সবচেয়ে বড় থ্রেট। আমি আবারও বলছি, তাদেরকে একবারে পুলিশি হেফাজতে নিয়ে, আমি বলবো শুভেন্দু অধিকারী মহাশয়কে, যারা এই প্ররোচনা ধর্মের ঘৃণা ছড়িয়েছে লাস্ট কয়েকদিন ধরে, তাদের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে পোস্টগুলো দেখুন। অনুভব মাইতিকে সহ আরো যারা এইসব পোস্ট করেছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে বা ইন্টারোগেশন করুক যে তারা কি উদ্দেশ্য নিয়ে এই প্রচারগুলো করেছে, ঠিক আছে? কারণ 24 ঘন্টার মধ্যে যেখানে মেন অ্যারেস্ট হয়েছে, যেখানে সরকারের কোনো মদত ছিল না এই পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার, সেক্ষেত্রে এই প্ররোচনার কারণ কি? শুধু কি পলিটিক্যাল, না অন্য কোনো, নাকি অন্য কোনো চক্রের হাত ধরে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে কিছু টুপাইস কামিয়ে নেওয়ার একটা ডিপ স্টেটের থিওরি এ রাজ্যে নতুনভাবে আমদানি করার চেষ্টা চালাচ্ছে সিপিএম বা সেই রকম কিছু দল? এটা তদন্ত করা জরুরি।